আসসালামু আলাইকুম। সত্যি দুনিয়াতে বাবা মায়ের থেকে আপন আর কেউ হয় না। আমার এখনও মনে আছে আমি ছোটোবেলায় যখন কোনো দুষ্টুমি করতাম তখন আম্মু আমার মুখ দেখেই বুঝে যেত যে আমি নিশ্চয়ই কিছু আকাম করে ফেলেছি। তারপর যখন আমি জিজ্ঞেস করতাম যে আপনি কি করে বুঝলেন, তখন আম্মু একটাই ডায়লগ দিত যে আমি তোমার রগে রগে ঘুরে বেড়াই। মানে বাবা মায়েরা আমাদের মুখের দিকে তাকিয়ে বুঝে যায় আমাদের ভেতরে কী চলছে। যাই হোক, আজকের ভিডিওতে আমি যে সিনেমাটি এক্সপ্লেন করব সেখানেও দেখানো হয়েছে কি করে একজন বাবা মা নিজের সন্তানের জন্য পুরো দুনিয়া তোলপাড় করে দিতে পারে। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব 2025 সালে মুক্তিপ্রাপ্ত তামিল একটি সিনেমা ডিএনএ। সিনেমার শুরুতেই যে লোকটাকে দেখানো হয় ইনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ছোটোখাটো একটা কোম্পানি আছে। এনার কাজের বেশিরভাগ অংশটাই হসপিটালের সাথে যুক্ত, যেমন কম্পিউটারে রুগীর ডিটেল সেভ করা, টাকা পয়সার লেনদেন ইত্যাদি সমস্ত কিছুর জন্যই সফটওয়্যার তৈরি করে দেন ইনি। তাই হসপিটালে আসা যাওয়া ওনার লেগেই থাকে। যাই হোক, একদিন রাতে অফিস শেষে বাড়ি ফিরছিলেন, হঠাৎ চোখের সামনে এক অ্যাক্সিডেন্ট দেখে বসেন। অ্যাক্সিডেন্টে যে দম্পতি ছিল দুজনেই মারা যায়। আর অ্যাম্বুলেন্স আসলে অ্যাম্বুলেন্সে থাকা লোকটি ইনাকে চেনে ফেলে, বলে আমি আপনাকে হসপিটালে অনেকবার দেখেছি। এরপর দুজনে বডিগুলো অ্যাম্বুলেন্সে তুলে চলেই যাবে, এমন সময় ঝোপের আড়াল থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। বাচ্চাটাকে কোলে নিয়ে হসপিটালে চলে আসে এবং পুলিশের কাছে খবর দিলে সাথে সাথেই পুলিশও চলে আসে। অ্যাম্বুলেন্স নিয়ে যে ড্রাইভার ঘটনাস্থলে গিয়েছিল তার নাম রাজেন্দ্রন। সে লোকটাকে ভয় পেতে দেখে বলে যে আপনি পুলিশের কাছে কিছু বলবেন না, যা বলার আমি বলবো, এবং বাচ্চাটার কথা একদমই উচ্চারণ করবেন না। এরপর রাজেন্দ্রন পুলিশের কাছে গিয়ে নিজের মতো করে একটা গল্প সাজিয়ে বলে দেয় এবং বাচ্চার কথা বলে না। অন্যদিকে তাদের পাশেই একজন লোক বসেছিল যার স্ত্রীর ডেলিভারি হচ্ছিল। কিছুক্ষণ পরে নার্স এসে তাকে বলে যে তার স্ত্রী ভালো আছে, কিন্তু বাচ্চাটাকে বাঁচানো যায়নি। বাচ্চার শোকে লোকটাকে হাউমাউ করে কাঁদতে দেখে দুজনে মিলে অ্যাক্সিডেন্টে পাওয়া বাচ্চাটাকে লোকটার হাতে তুলে দেয়। লোকটাও নিজের স্ত্রীর মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারে না এবং বাচ্চাটাকে নিয়ে নেয়। বাচ্চাটার একটা গতি করতে পেরে ইঞ্জিনিয়ার সাহেব পুলিশের হাত থেকে বেঁচে যান। এরপরে মোটামুটি 10 বছর কেটে যায়। পরের সিনে দেখানো হয় আমাদের সিনেমার হিরো আনন্দকে। আনন্দ একটা বারে বসে মদ খাচ্ছিল, প্রচুর মদ খাচ্ছিল, কারণ তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে এবং এইসবের জন্য তার বাড়ির লোকেরাও তাকে খুব একটা পছন্দ করে না। তার বাবা একজন প্রফেসর এবং বাড়ির সবাই খুব ট্যালেন্টেড লোকজন। আর এত ট্যালেন্টের ভিড়ে আনন্দ দিন দিন আরও বখাটে হয়ে যাচ্ছিল। বাড়ির প্রত্যেকেই তাকে উঠতে বসতে অপমান করত। বিশেষ করে বাবা আর ছোট ভাই একেবারেই সহ্য করতে পারতো না তাকে। প্রতিদিনের মতো আবারও একদিন খাবার টেবিলে বাবা আর ভাইয়ের সাথে ঝগড়া হওয়ায় রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং মদ খেয়ে এক মন্দিরে গিয়ে তামাশা করে। সেখান থেকে তার বন্ধুরা কোনো রকমে তাকে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু সেদিনই আনন্দের ছোট ভাইকে মেয়েপক্ষ দেখতে আসে। বড় ভাই মাতলামো করে বাড়ি ফিরেছে এটা মেয়েপক্ষ দেখতে পেলে বিয়ে ভেঙে যেতে পারে বলে আনন্দের মা তার বন্ধুদেরকে বলে ওকে বাড়ির পিছনের রাস্তা দিয়ে ওর রুমে নিয়ে যাও। কিন্তু আনন্দ বন্ধুদের কোনো কথা না শুনে মেয়েপক্ষের সামনে এসে প্রচুর তামাশা করে ফেলে। মেয়েপক্ষ লজ্জিত হয়ে উঠে চলে যায় এবং আনন্দের বাবাকে বলে যে আমাদের আপনার ছোট ছেলেকে নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু বড়টাকে আগে ভালো করে সামলান। আর এত অপমানিত হবার পরে আনন্দের বাবা তাকে অভিশাপ দেয়, বলে তুই কখনো ভালো থাকবি না, সারা জীবন কষ্ট পাবি। এরপর বন্ধুরা মিলে আনন্দকে টেনে রুমে নিয়ে যায় এবং গোসল করিয়ে দেয়। গোসল করাতে করাতে তাদের একজন বলে যে ওই মেয়ে তো বিয়ে করে সুখে আছে, তুই ওর জন্য পাগল হয়ে যাচ্ছিস কেন? তখন আনন্দ বলে যে ও আর বেঁচে নেই, ও সুইসাইড করেছে। সুইসাইড করার আগে সে আনন্দকে কয়েকবার ফোন করেছিল, কিন্তু আনন্দ ফোন রিসিভ করেনি। তাই সে নিজেকে এত অপরাধী মনে করে। তার ধারণা সে যদি ফোন রিসিভ করতে পারত তাহলে হয়তো কোনোভাবে মেয়েটিকে বাঁচাতে পারত। এরপর বাড়ির সবাই মিলে আনন্দকে মাদক নিরাময় কেন্দ্র মানে রিহাবে পাঠায়। সেখানে গিয়ে থাকতে থাকতে অনেকটা সুস্থ স্বাভাবিক হয়ে গেছে আনন্দ। তারপর আনন্দের বাবা তার জন্য মেয়ে খুঁজতে শুরু করে এবং একটি মেয়ে খুঁজে পাওয়াও যায়। পরিবার খুব একটা সম্ভ্রান্ত নয় বলে বাড়ির সবাই অমত করে বসে, কিন্তু আনন্দের বাবা বলে যে এর থেকে ভালো সম্বন্ধ ওই ছেলের জন্য আর পাওয়া যাবে না। তাই পরের দিন তারা মেয়ে দেখতে যায়। মেয়েটির নাম দিব্যা। দিব্যা মানসিকভাবে একটু অসুস্থ, যা মুখে আসে তাই বলে ফেলে, যা মনে আসে সেটাই করে ফেলে এবং ছোটো ছোটো জিনিসে অনেক বেশি কষ্ট পেয়ে যায় আর নিজের সাথে যা খুশি তাই করে ফেলে।
মাঝে মাঝে নিজের ক্ষতিও করার চেষ্টা করে। যাই হোক, আনন্দকে নিয়ে তার পরিবার দিব্যাকে দেখতে যায়। আনন্দ সেখানে চুপচাপ বসেছিল। আনন্দকে জিজ্ঞেস না করেই আনন্দের বাবা তাদের বিয়ে ঠিক করে ফেলে, কিন্তু শর্ত দেয় যে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হতে হবে। এদিকে বিয়ের কথা শুনে দিব্যা খুব খুশি হয়ে যায়। এরপর আসে এঙ্গেজমেন্টের দিন। পুরো এঙ্গেজমেন্ট খুব ভালোভাবেই চলে গেছিল, কিন্তু আনন্দের রিলেটিভসরা যখন জানতে পারে যে দিব্যা অসুস্থ, মানসিক রোগী, তখন সবাই আপত্তি করে বসে। এরপর ছেলেপক্ষ মেয়েপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় এবং বিয়ে প্রায় ভেঙেই যাচ্ছিল। ঠিক সেই সময় আনন্দ সবার সামনে এসে বলে যে সে দিব্যাকে বিয়ে করতে চায়। তার কোনো আপত্তি নেই দিব্যার অসুস্থতা সম্বন্ধে, বরং সে মনে করে দিব্যাকে বিয়ে করলেই তার জীবন শুধরে যাবে। তারপর দুজনের ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর দুজনে একসাথে খুব আনন্দে থাকতে শুরু করে। আনন্দও চাকরি পেয়ে যায়। সব কিছু খুব ভালো যাচ্ছিল। এর মধ্যে বিদ্যা প্রেগনেন্ট হয়ে যায়। দুজনের খুশি ডাবল হয়ে যায়। এরপর রেগুলার চেক আপ শুরু হয় এবং বিদ্যার প্রেগনেন্সি জার্নি শুরু হয়। এখানে এক্সপ্লেন করার মতো কিছুই নেই, একটা গানের মাধ্যমে পুরো জার্নিটা দেখানো হয়। নেক্সট সিনে দেখা যায় এক সরকারি হাসপাতালে এক বয়স্ক মহিলা চানাচুর, চিপস, বিস্কিট এইসব বিক্রি করতে আসে। কেউ তার কাছ থেকে কিছু না কিনলেও সে জোর করে করেই সবার সাথে সম্পর্ক পাতানোর চেষ্টা করে। এরপর হসপিটালের বাইরের বারান্দায় অনেকক্ষণ বসে থাকে। অনেকক্ষণ অপেক্ষা করার পর সুযোগ বুঝে হসপিটালের জানালা দিয়ে একটা বাচ্চাকে চুরি করে নিজের চিপস চানাচুরের ব্যাগের মধ্যে ঢুকিয়ে পালিয়ে যায় এবং বাচ্চা নিয়ে নিজের বাড়িতে গিয়ে এক মহিলাকে টাকা দিয়ে বাচ্চাটাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। পরের সিনে দিব্যার ডেলিভারি শুরু হয় আর ওই হসপিটালে ওই বয়স্ক মহিলাটাকে আবার দেখা যায়। যাই হোক, ডেলিভারি শেষ করে ডাক্তার সবার আগে দিব্যার হাতে বাচ্চাটাকে তুলে দেয়। দিব্যা বাচ্চাটাকে কোলে নেয়, দুধ খাওয়ায়। এরপরে ডাক্তার এবং নার্স বাচ্চাটাকে তার কাছ থেকে নিয়ে যায় বাচ্চাকে ক্লিন করার জন্য। তারপর বাচ্চাকে ক্লিন করে তার হাতে ট্যাগ লাগিয়ে তার পায়ের ছাপ নিয়ে সমস্ত ডিটেল নিজেদের ডেটাবেজে সেভ করার পরে বাচ্চাকে তার ফ্যামিলি মেম্বারের হাতে তুলে দেয়। তখন আনন্দের বাবা মানে বাচ্চার দাদা তাদের পণ্ডিতের কাছে ফোন দিলে তিনি জানান যে বাচ্চার কুণ্ডলি খুবই ভালো। এরপর নার্স বাচ্চাকে তাদের কাছ থেকে নিয়ে যায় এবং ইনকিউবেটরে রাখে। এরপর কিছুক্ষণ পর নিয়ে এসে বাচ্চাকে আবারও তার ফ্যামিলির কাছে দেয়। বাচ্চা কান্নাকাটি করছিল দেখে দিব্যার মা তাকে ঘুম থেকে তুলে বাচ্চাকে দুধ খাওয়াতে বলে, কিন্তু এরপর যা হয় সেটা কেউ কল্পনাই করতে পারেনি। দিব্যা বাচ্চাটাকে কোলে নিয়ে কিছুক্ষণ তাকে দেখার পরে বলে, এটা আমার বাচ্চা নয়। আমার বাচ্চা কোথায়? সবাই তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা তারই বাচ্চা, কিন্তু সে কিছুতেই বুঝতে চায় না, আরও চিৎকার করতে থাকে। এরপর হসপিটালের সিনিয়র ডাক্তার এসে দিব্যাকে আরও ভালোভাবে বোঝান, সমস্ত প্রমাণ দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু দিব্যা কিছুতেই মানতে চায় না। বাধ্য হয়ে তিনি দিব্যার ফ্যামিলিকে নিজের কেবিনে ডেকে পাঠান। সেখানে দিব্যার মা তার রোগের কথা বলেন, কিন্তু আনন্দ বলে যে বিয়ের পরে সে এরকম কিছুই দেখতে পায়নি। ডক্টরের সাথে কথা বলতেই বাইরে চিৎকারের আওয়াজ শুনে আনন্দ দৌড়ে সেদিকে যায়। গিয়ে দেখে দিব্যা অন্য কারোর বাচ্চা নিয়ে টানাটানি করছে আর বলছে যে এটা আমার বাচ্চা। আনন্দ কোনো রকমে দিব্যাকে বুঝিয়ে তার কেবিনে নিয়ে আসে। পরে সিনিয়র ডক্টর আবার আনন্দকে ডেকে পাঠান এবং বলেন যে তারা যেন খুব তাড়াতাড়ি হসপিটাল থেকে রিলিজ নিয়ে চলে যায়, কারণ দিব্যার এইসব আচরণে পুরো হসপিটালে কথাটা ছড়িয়ে পড়ছে এবং হসপিটালের রেপুটেশন খারাপ হচ্ছে। এরপর দিব্যা আবারও ময়লার ডাস্টবিনে নিজের বাচ্চাকে খুঁজতে থাকে। আসলে নিজের বাচ্চাকে হারিয়ে সে কি করবে কিছুই বুঝতে পারছে না। পাগলের মতো বিহেভ করা শুরু করেছে এবং তার অসুস্থতাও দিন দিন আরও বেড়ে যাচ্ছে। নেক্সট সিনে ডক্টরের কথায় আনন্দ হসপিটালের সমস্ত বিল মিটিয়ে রিলিজ নিতে যায়, কিন্তু তখনও তার মাথায় দিব্যার কথাগুলো ঘুরছিল আর তার মনে হচ্ছিল যে কেউ এমনিই তো এইসব কথা বলবে না, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। তাই বিল পেমেন্ট না করেই সে সোজা পুলিশ স্টেশনে চলে যায় এবং পুলিশ নিয়ে হসপিটালে আসে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না, কারণ হসপিটালের বিরুদ্ধে কোনো প্রমাণই নেই তাদের কাছে। হসপিটালের সমস্ত রিপোর্ট একদম ঠিক আছে। তাই পুলিশ আনন্দকে বলে যে আপনারা স্বামী স্ত্রী ছাড়া আপনাদের পরিবারের লোকেরাও তো হসপিটালের পক্ষেই কথা বলছে, কিন্তু আনন্দ কারোর কোনো কথাই শুনতে চায় না। আনন্দ বলে আপনি রিপোর্ট লিখে নিন, এরপরে ইনভেস্টিগেশন চালু করুন, কিছু না কিছু পাওয়া যাবেই। পরের সিনে দিব্যা তো নিজের বাচ্চা না নিয়ে হসপিটাল থেকে যেতেই চায় না, তবে আনন্দ তাকে কোনো রকমে বুঝিয়ে বাড়ি নিয়ে গিয়ে ওই বাচ্চাটাই তার হাতে তুলে দেয় ঠিকই, কিন্তু দিব্যাকে না জানিয়েই ছানবিন শুরু করে দেয়। এরপর আনন্দ পুলিশ অফিসারকে ফোন দিয়ে ডিএনএ টেস্টের কথা বললে তিনি জানান যে সরকারিভাবে ডিএনএ টেস্ট করতে অনেক সময় লাগবে, সে চাইলে প্রাইভেটলি করে নিতে পারে। পুলিশের কথা মতো আনন্দ প্রাইভেটেই ডিএনএ টেস্ট করে
এবং দিব্যার ধারণাই ঠিক হয়, বাচ্চাটি আসলে সত্যিই তাদের নয়। ডিএনএ টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। আনন্দ বুঝে যায় তাদের সাথে বিশাল বড় ষড়যন্ত্র চলছে। এক মুহূর্তও দেরি না করে আবারও থানায় যায়। থানায় রিপোর্টটি দেখিয়ে বলে যে এবার তো প্রমাণ আছে, এবার আপনারা হসপিটালে গিয়ে তাদেরকে জেরা করুন। এরপর এই কেসটির দায়িত্ব পড়ে চিন্নাস্বামী নামের একজন ইন্সপেক্টরের কাছে, যিনি আর মাত্র 3 সপ্তাহ পরেই রিটায়ার করবেন। এরপর ইন্সপেক্টর চিন্নাস্বামী এবং আনন্দ মিলে শহরের ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে যেখানে যেখানে তাদের সন্দেহ হয় প্রত্যেকটা জায়গায় খোঁজ নেওয়া শুরু করে। এরপর তারা স্টেট ক্রাইম রেকর্ড অফিসে গিয়ে জানতে পারে যে 1 বছরে প্রায় 250-র বেশি নবজাতক শিশু এভাবে নিখোঁজ হয়ে যায়, আর তাদের মধ্যে 200-র বেশি শুধু ছেলে বাচ্চা হয়। কারণ কিছু কিছু সম্প্রদায় মনে করে যে ছেলে বাচ্চাদেরকে বলি দিলে তারা কিছু অলৌকিক শক্তি পেতে পারে, আর তার জন্যই যেহেতু আনন্দের বাচ্চাটাও ছেলে বাচ্চা, তাই তাকে খুঁজে পাওয়া একটু কষ্টকর, বা হতে পারে পাওয়াই যাবে না। নিজের সন্তান এত ভয়ঙ্কর বিপদের মুখে আছে জানতে পেরে পৃথিবীর কোনো বাবাই নিজেকে ঠিক রাখতে পারে না। তাই সে অফিস থেকে বাইরে বেরিয়ে এসে গাড়ির পেছনে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকে। তার কান্না দেখে পুলিশ ইন্সপেক্টরেরও মন ভেঙে যায়। ঠিক তখনই ইন্সপেক্টরের কাছে এক ট্যাক্সি ড্রাইভারের ফোন আসে। সে একটা ঠিকানা দিয়ে বলে যে আজকে রাতে সেখানে একটা বাচ্চাকে বলি দেওয়া হবে। এক মুহূর্ত অপেক্ষা না করে তারা ওই ঠিকানায় চলে যায় এবং গিয়ে বাচ্চাটাকে বাঁচিয়ে নিয়ে আসে। বাঁচানোর পর বাচ্চাটাকে ইন্সপেক্টর আনন্দকে দিলে আনন্দ বলে যে সে জানেই না এই বাচ্চাটা আসলে তার কিনা, কারণ তাদের আসল সন্তানকে তো শুধু দিব্যাই দেখেছে। তাই তারা বাচ্চাটার একটা ছবি তুলে দিব্যাকে দেখায়। দিব্যা ছবি দেখেই বলে দেয় যে এটা তার বাচ্চা নয়। ইন্সপেক্টর জিজ্ঞেস করে যে সে কী করে বুঝলো। তখন দিব্যা বলে এই বাচ্চা ওজন খুব বেশি, এটা আমাদের বাচ্চা হতেই পারে না। এরপর আনন্দ সমস্ত পুলিশ স্টেশন এবং হসপিটালে খোঁজ নিতে থাকে যে কোথাও কোনো বাচ্চা হারিয়েছে কিনা বা কোথাও কোনো বাচ্চার হারানোর রিপোর্ট এসেছে কিনা। এভাবে 8 দিন কেটে যায়। এর মধ্যে নিজের সন্তানকে খুঁজতে খুঁজতে আনন্দ কিছু নির্মম ঘটনা দেখে ফেলে। যেমন কেউ ডাস্টবিনে নিজের বাচ্চাকে ফেলে চলে গেছে, আবার কোথাও কূপের মধ্যে থেকে বাচ্চার লাশ উদ্ধার হয়। যাই হোক, 10 দিন পরে তাদের কেস কোর্টে ওঠে। কোর্টে জজ দিব্যাকে বলে যে যতদিন না পর্যন্ত এই বাচ্চাটির বাবা মাকে খুঁজে পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত বাচ্চাটাকে দিব্যারই দেখভাল করতে হবে, আর তাদের বাচ্চাকেও খুঁজতে কোর্ট পুরো সহায়তা করবে। পরের সিনে আবারও পুলিশ হসপিটালে যায়, একে একে সবাইকে জেরা করে এবং হসপিটালের সিসিটিভি ক্যামেরা চেক করে। জেরা শেষ করে ইন্সপেক্টর চিন্নাস্বামী আনন্দকে নিয়ে থানায় আসেন এবং বলেন যে সমস্ত বড় বড় ক্রাইমের প্ল্যানিং হয় জেল থেকে, তাই জেলে আছে এমন কাউকে জিজ্ঞেস করতে হবে। তাই জেলের এক আসামিকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে সে বলে বাচ্চা বদলের ব্যাপারে তো সে কিছু জানে না, তবে জেলের ভেতরে অনেক বড় সড়ো কিছু প্ল্যানিং চলছে। এরপর ইন্সপেক্টর আনন্দকে নিয়ে গাজা বলে এক গুন্ডার কাছে যায়, কারণ সে কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে এবং সেও বাচ্চাদেরকে কিডন্যাপ করার কাজ করে। কিন্তু গাজা বলে যে সে যেই বাচ্চাদেরকে কিডন্যাপ করে তারা একটু বড় হয়, তাদেরকে দিয়ে ভিক্ষা করাতে সুবিধা হয়, কিন্তু এত নবজাতক একটা বাচ্চাকে সে কিডন্যাপ করেনি বা সে এই সম্বন্ধে কিছুই জানে না। অন্যদিকে আনন্দের বাবা আনন্দের এই অবস্থার জন্য নিজেকে দায়ী করেন। তার ধারণা তিনি সেদিন অভিশাপ না দিলে আনন্দের সাথে এই সব কিছু হতো না। নেক্সট সিনে ইন্সপেক্টর চিন্নাস্বামী আবারও হসপিটালে যান। হসপিটালের সিসি ক্যামেরায় সব কিছু ভালোভাবে দেখেন, কিন্তু সেখানেও কোনো গড়বড় খুঁজে পান না। তাই হসপিটালের নার্সকে নিয়ে সেই ঘটনাগুলো পুনরাবৃত্তি করার চেষ্টা করেন, কিন্তু তাতেও নিজে কিছু বুঝতে পারেন না তিনি। তখন তিনি নার্সকে বলেন যে আপনার সাথে আরও একজন নার্স ছিল, নার্স শালেজা, তাকে ডাকুন। নার্স জানান যে শালেজা চাকরি ছেড়ে দিয়েছে, কারণ সে এর থেকেও ভালো চাকরি পেয়েছে। তখন ইন্সপেক্টর চিন্নাস্বামী শালেজার বাড়িতে যায়। সেখানে গিয়ে জানতে পারে যে শালেজা 1 মাস আগেই রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছিল। এরপর ইন্সপেক্টর শালেজাকে বেসিক কিছু প্রশ্ন করে সেখান থেকে চলে যান। পরের সিনে দেখা যায় হসপিটালে সেই বয়স্ক মহিলা আবারও এসেছে। আবারও তার হাতে 2টি চিপস চানাচুরে ভরা ব্যাগ ছিল। হসপিটালে এসেই এক গাছের নিচে বসে পড়েন। সেখানে আনন্দ ছিল। আনন্দের কাছ থেকে পানি চান তিনি। আনন্দ মহিলাটিকে পানি দিলে পানি খেয়ে উঠে চলে যাচ্ছিলেন। তখন আনন্দ মহিলাটির হেল্প করার জন্য ব্যাগটা তুলে তার হাতে দেয়। মহিলাটি ব্যাগ নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আনন্দ বুঝতে পারে যে ব্যাগটা একটু বেশিই ভারী ছিল। তারপর মহিলাটির দিকে তাকিয়ে থাকলে দেখতে পায় যে ব্যাগের মধ্যে থেকে একটা ছোট্ট বাচ্চার হাত দেখতে পাচ্ছে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। মহিলাটি একটা ট্যাক্সি নিয়ে চলে যায়।
আনন্দ তার পিছু করতে থাকে। তার পেছনে পেছনে গিয়ে দেখতে পায় মহিলাটি একটা বস্তির মধ্যে ঢুকে পড়ে। একটা বাড়িতে ঢুকে পুনরায় এক মহিলা ভেতরে ঢুকে বাচ্চাকে দুধ খাইয়ে বেরিয়ে আসে। আর তখনই একটা ছেলে এসে আবারও ব্যাগে করে বাচ্চাটাকে নিয়ে চলে যায়। তাকেও ফলো করে, আর তাকে ফলো করতে করতে ইন্সপেক্টর চিন্নাস্বামীকে ফোন করে ইনফর্ম করে দেয়। ইন্সপেক্টরও তার টিম নিয়ে সেখানে পৌঁছে যায় এবং সবাই মিলে বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। এরপর সেই গুন্ডাগুলোর একজনকে জিজ্ঞেস করে যে তারা কার কথায় বাচ্চাগুলোকে তুলে আনছে এবং এরপরে এরা কোথায় নিয়ে যাচ্ছিল বাচ্চাগুলোকে। ঠিক তখনই তাদের একজনের ফোনে একটা কল আসে। ফোনের ওপাশ থেকে কেউ বলে যে সে বিল্ডিংয়ের নিচে চলে এসেছে বাচ্চাটাকে নেওয়ার জন্য, তারা যেন নিচে বাচ্চাটাকে নিয়ে আসে। এরপর আনন্দ এবং ইন্সপেক্টর চিন্নাস্বামী নিচে গিয়ে এই লোকটাকেও অ্যারেস্ট করে থানায় নিয়ে যাওয়ার পরে আনন্দ একে চিন পারে যে ইনি মূর্তি নার্সিং এজেন্সির মালিক। ইনি বিভিন্ন হসপিটালের নার্সদেরকে বড় বড় প্রাইভেট হসপিটাল বা বিদেশেও চাকরির ব্যবস্থা করে দেন। আর যে ছেলেটা বাচ্চাটাকে দিতে এসেছিল তার নাম শেখর। এরপর ইন্সপেক্টর চিন্নাস্বামী নার্স শালেজা, বয়স্ক মহিলাটি, শেখর এবং মূর্তি সবাইকে জেরা করতে শুরু করেন। জেরা করতে করতে দেখা যায় যে এরা প্রত্যেকেই একজন আর একজনকে চেনে, একজনের বেশি কাউকেই চেনে না। যে যার সাথে লেনদেন করেছে শুধু তাকেই চেনে। সবাইকে জেরা করার পরে বয়স্ক মহিলাটি জানান যে সে সেদিন ইচ্ছে করে বাচ্চাটাকে চুরি করেনি। শেখর তাকে বলেছিল কোথাও থেকে একটা বাচ্চা চুরি করে আনতে। এরপর ইন্সপেক্টর মহিলাটিকে জিজ্ঞেস করে সে বাচ্চাটিকে কোথা থেকে এনেছে। তার কাছ থেকে যে ঠিকানাটি পাওয়া যায় সেটা আনন্দের বাড়ির আশেপাশেই। তার মানে আনন্দ আর দিব্যার কাছে যে বাচ্চাটি আছে তার আসল বাবা মা তাদের বাড়ির আশেপাশেই থাকে। এরপর ইন্সপেক্টর নার্স শালেজাকে জিজ্ঞাসাবাদ করে। এখানে দেখা যায় নার্স শালেজার যমজ বোন আছে। এই কথাটা ইন্সপেক্টর সেদিন জানতে পারেন যেদিন তিনি শালেজার বাড়িতে তার সাথে দেখা করতে গিয়েছিলেন। বাড়ি থেকে আসার সময় তিনি লুকিয়ে লুকিয়ে তাদের দুই বোনকে একসাথে দেখে ফেলেন। এরপর শালেজার কাছে মুখ খোলা ছাড়া আর কোনো উপায় থাকে না। সে বলে মূর্তি তাকে এই কাজটি করতে বলেছে। মূর্তি বলেছে যে সে যদি এই কাজটি করে দিতে পারে তাহলে তাকে আরও ভালো জায়গায় আরও ভালো বেতনের চাকরি খুঁজে দেবে। সবাইকে জিজ্ঞাসাবাদ করে আনন্দ বাড়ি ফিরে দিব্যাকে জানায় যে তাদের কাছে যে বাচ্চাটি আছে তার বাবা মাকে খুঁজে পাওয়া গেছে, আর কাল সকালে তাকে তার বাবা মার কাছে ফেরত দিতে হবে এবং কথা মতো পরদিন সকালেই তাদেরকে বাচ্চাটা ফেরত দিয়ে আসতে হয়। বাচ্চাটাকে ফেরত দিয়ে আসার পর থেকে দিব্যা আরও বেশি অস্থির হয়ে যায়। সব সময় ওই বাচ্চাটাকে নিয়ে টেনশন করতে থাকে। এতদিন তার কাছে থাকায় মায়ায় জড়িয়ে পড়েছিল। বাচ্চাটাকে নিয়ে টেনশন করতে করতে এক পর্যায়ে আনন্দ দিব্যা দুজনেই একজন আরেকজনকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। এরপর থেকে দিব্যা নিজেকে ব্যস্ত রাখার জন্য বাড়ির সমস্ত কাজ করতে শুরু করে। তার মা এবং আনন্দ দুজনেই বারণ করে যে ডেলিভারির পরপরই এত কাজ করা ঠিক নয়, কিন্তু সে কারোর কথাই শোনে না। এরপর যে মহিলাটির বাচ্চা এতদিন দিব্যার কাছে ছিল তারা দিব্যাকে ফোন করে বলেন যে তারা বাচ্চাটিকে নিয়ে মন্দিরে যাচ্ছে। দিব্যাও যেন তাদের সাথে মন্দিরে যায় নিজের বাচ্চাকে খুঁজে পাওয়ার জন্য পুজো করতে। পরের সিনে দেখা যায় পুলিশ মূর্তির উপরে প্রচণ্ড অত্যাচার করেছে, কিন্তু তখনও সে মুখ খুলতে রাজি হয় না। কিন্তু পুলিশ তার পরিবারের ক্ষতি করার মিথ্যা হুমকি দিলে সে গড়গড় করে সব কথা বলে দেয়। সে বলে রাজেন্দ্রন নামের একজন লোক তাকে এই কাজগুলো করতে বলেছে। হসপিটালের সিকিউরিটি সার্ভিসের মালিক, আর মোবাইল ইউজ করে না। তার সাথে কথা বলতে গেলে সামনাসামনি দেখা করতে হয়। রাজেন্দ্রন ভিডিওর শুরুতেই যে অ্যাম্বুলেন্স ড্রাইভারটিকে দেখানো হয়। নেক্সট সিনে রাজেন্দ্রনের সাথে দেখা করতে গিয়ে আনন্দ তাকে কিছু জিজ্ঞেস করার আগেই কেউ এসে তাকে মেরে ফেলে দেয়। রাজেন্দ্রনের মৃত্যুতে আনন্দ খুবই শক পেয়ে যায়, কারণ এতদিন যাদের সাথে তার দেখা হয়েছিল তারা প্রত্যেকেই যার সাথে কাজ করেছে শুধু তাকে ছাড়া আর কাউকে চেনে না। একমাত্র রাজেন্দ্রনই ছিল যে আসল কালপিট পর্যন্ত তাদেরকে নিয়ে যেতে পারত, কিন্তু তাকেও তারা খুন করে দিয়েছে। রাজেন্দ্রনের শোকসভায় তার দুই স্ত্রী এবং তাদের ছেলেদেরকে দেখানো হয় এবং সেখানে আসে সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে রাজেন্দ্রনের সাথে মিলে অ্যাক্সিডেন্টে পাওয়া বাচ্চাটিকে এক দম্পতির হাতে তুলে দিয়েছিল। পরের সিনে আনন্দ ইন্সপেক্টর চিন্নাস্বামীকে বলে যে সে গাজার সাথে আবারও দেখা করতে চায়, কারণ যেহেতু গাজা নিজেও একজন গুন্ডা তাই রাজেন্দ্রনের ব্যাপারে সে কিছু জানলেও জানতে পারে। কিন্তু ইন্সপেক্টর তাকে মানা করে, কারণ গাজার কাছে বারবার যাওয়া মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। তবে আনন্দ অবশ্য ইন্সপেক্টরের কথা না শুনে একাই গাজার সাথে দেখা করতে চলে যায়। মাঝরাতে ইন্সপেক্টরের কাছে গাজার ফোন আসে। ফোন পেয়ে গাজার আড্ডায় গিয়ে দেখে তারা আনন্দকে মেরে নাজেহাল করে রেখেছে। এরপর ইন্সপেক্টরের সামনেই আনন্দ এবং গাজার লোকেদের মধ্যে মারপিট শুরু হয়। মারপিট শেষে গাজার সমস্ত লোকেদেরকে আনন্দ মেরে আদমরা করে দিয়ে গাজার গলায় ছুরি ধরে তাকে জিজ্ঞেস করে যে সে রাজেন্দ্রকে কেন মেরেছে। আনন্দের কথায় ইন্সপেক্টর অবাক হলে সে বলে যে সে গাজার লোকেদেরকে দেখেই চিনতে পেরেছে, এরাই সেই লোকগুলো ছিল যারা রাজেন্দ্রনকে সেদিন মেরেছিল। কোনো উপায় না পেয়ে গাজা সত্যি কথা বলে দেয়।
আর এখানে আমরা সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে দেখতে পাই। এখন তো বোঝাই যাচ্ছে যে এই আসল অপরাধী, কিন্তু সে কেন বা কিভাবে এই কাজগুলো করেছে সেটাই এখন দেখানো হয়। দেখা যায় সেদিন হসপিটালে সেই দম্পতিকে বাচ্চাটা দেওয়ার পর তারা এদেরকে অনেক সোনার গয়না উপহার দেয়, আর রাজেন্দ্রনের কথায় সেই গয়নাগুলো তারা ভাগ করে নেয়। আর সেখান থেকেই তাদের মাথায় বড়লোক হওয়ার এই নতুন বুদ্ধি চলে আসে। যেহেতু লোকটি একটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং হসপিটালের সাথেই তার কাজকর্ম বেশি, তাই কোনো পেশেন্টের সমস্ত ডিটেল জানা তার কাছে কোনো বিষয়ই নয়। এরপর যেই লোকটাকে তারা বাচ্চা দিয়েছিল সে তার নিজের অন্য এক আত্মীয়কে নিয়ে আসে তাদের কাছে এবং তার জন্যও একটা বাচ্চার ব্যবস্থা করে দিতে বলে। এভাবে ধীরে ধীরে তার ব্যবসা আরও বাড়তে থাকে এবং সে সমস্ত বাচ্চাদেরকে লেনদেন করে মন্দিরে গিয়ে, যাতে করে তাকে কেউ সন্দেহ করতে না পারে। এরকমভাবে চলতে চলতে একদিন এক অদ্ভুত দম্পতি চলে আসে তার কাছে। দম্পতি বিদেশি, আর তারা কুণ্ডলিতে খুবই বিশ্বাস করে। তারা এমন একটা বাচ্চা চায় যার কুণ্ডলি একেবারে নিখুঁত। তখন সে তার পণ্ডিতকে জিজ্ঞেস করলে তিনি একটা ডেট আর সময় দিয়ে বলেন যে এই সময়ে যে বাচ্চা জন্মগ্রহণ করবে তার কুণ্ডলিতে কোনো সমস্যা থাকবে না। এরপর সে রিসার্চ শুরু করে দেয় এবং দেখা যায় একমাত্র দিব্যার বাচ্চাটি ওই সময়ে জন্মেছিল। তাই সে ওই বয়স্ক মহিলাটিকে দিয়ে অন্য একটি বাচ্চা চুরি করায় এবং নার্সিং এজেন্সির মালিক মূর্তির মাধ্যমে নার্স শালজা এবং তার বোনকে দিয়ে ওই বাচ্চাটির সাথে দিব্যার বাচ্চাটি রদবদল করে দেয় এবং দিব্যাকে অন্য একজনের বাচ্চা দিয়ে দিব্যার বাচ্চাটি নিয়ে গিয়ে সেই বিদেশি দম্পতিকে দিয়ে দেয়। যেহেতু আনন্দ ধীরে ধীরে সব কিছু জানতে পারছিল, তার বিষয়ে সবচেয়ে বেশি জানা লোকটি মানে রাজেন্দ্রনকে সে মেরে ফেলে দেয়। হয়তো ভেবেছিল যে এর পরে তাকে আর কেউ ধরতে পারবে না, কিন্তু তার লোভই তার সবচেয়ে বড় কাল হয়ে যায়। সেই বিদেশি দম্পতি যারা দিব্যার বাচ্চা নিয়েছিল তারা আবারও ফোন করে আর জানায় যে তাদের কোনো এক রিলেটিভেরও বাচ্চার প্রয়োজন, আর কথা মতোই সেই মন্দিরে চলে আসে বাচ্চা নিতে। আর অন্যদিকে দিব্যাও মন্দিরে আসে তার নিজের সন্তানের জন্য পুজো দিতে। আর কোইন্সিডেন্টলি মন্দিরে সেই বিদেশি দম্পতির সাথে দিব্যার দেখা হয় এবং দিব্যার নজর বারবার তাদের কোলে থাকা বাচ্চাটির উপরে পড়ে। তারা মন্দিরে পুজো দেওয়ার সময় দিব্যা জানতে পারে যে তাদের এই বাচ্চাটার কুণ্ডলি এবং তার নিজের বাচ্চার কুণ্ডলি দুটোই সেম। কিন্তু তারা যখন বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছিল তখন দিব্যা বুঝতে পারে এটা তার নিজেরই সন্তান। ততক্ষণে কিছু করার ছিল না, কারণ তারা অনেকটা দূরেই চলে গেছিল। দিব্যা তাদের পিছনে পিছনে দৌড়তে থাকে। অন্যদিকে গাজাকে গ্রেফতার করলে সে বলে দেয় যে তাকে রাজেন্দ্রনকে মারতে কে বলেছিল। তাই সেই লোকের ছবি নিয়ে আনন্দ তাকে মন্দিরে খুঁজতে চলে যায়, কারণ তারা জানতে পারে যে লোকটি এই মুহূর্তে মন্দিরেই আছে। মন্দিরে গিয়ে দিব্যাকে দেখে আনন্দ অবাক হয়ে যায়। আনন্দকে দেখে দিব্যা দৌড়ে আনন্দের কাছে আসে এবং তাকে বলে যে ওই লোকগুলো যে বাচ্চাটিকে নিয়ে যাচ্ছে ওইটা আমাদের বাচ্চা। তখন আনন্দ দৌড়ে বাচ্চাটিকে নিতে যায় এবং দুই পক্ষের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। এরই মধ্যে কেউ একজন পিছন থেকে এসে লোকটির পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দেয়। দেখা যায় এ আসলে রাজেন্দ্রনের ছেলে। জেলে থাকা অবস্থায় ইন্সপেক্টর চিন্নাস্বামী এবং আনন্দের কথা শুনেই সে বুঝতে পারে যে তার বাবাকে কে মেরেছে, আর তাকেও জেলে রাখা হয়েছিল এজন্যই যাতে করে সে নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে একটা খুন না করে বসে। কিন্তু জেল থেকে ছাড়া পেয়েই সে সোজা মন্দিরে চলে আসে এবং লোকটাকে ছুরি দিয়ে খুন করে ফেলে। এরপর লাস্ট সিনে আনন্দ এবং দিব্যাকে তাদের বাচ্চা নিয়ে মন্দিরে বসে থাকতে দেখা যায়। এত কষ্টের পরে দুজনে ফাইনালি নিজের বাচ্চাকে খুঁজে পেল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান। আল্লাহ হাফেজ।